नमो नमः मित्राणि सर्वे कथम सन्ति मन्ये सर्वे कुशलिनः सन्ति। आज के कारकेर 9 नम्बर क्लासे अर्थात नवम क्लासे आमरा 8 नम्बर क्लासेर सेकेंड पार्ट आलोचना करब। अर्थात आगेर दिन क्लासे तोमरा देखेछो जे गति बुद्धि प्रत्यवसानार्थ शब्द कर्म अकर्म का नाम अनिकर्ता सनौ এই সূত্রটি নিয়ে আমি বিশদ ব্যাখ্যা করেছি। অর্থাৎ কোথায় সূত্রটি হয়, কখন হয়, কিভাবে এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি আমরা আমাদের দৈনন্দিন যে বাক্য আমরা বলে থাকি সেখানে, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে সকলে জেনে এসেছি। আজকে এই সূত্রটি কোথায় কোথায় কি বলবো ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ এই সূত্রের ব্যতিক্রম আমরা কোথায় কোথায় দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, মেন যে সূত্র সেটা হচ্ছে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম অকর্ম কা নাম অনিকর্তা সনৌ। এই সূত্রটির অন্তর্গত বেশ কিছু বার্তিক আমরা দেখতে পাই এবং এই বার্তিকগুলো এই সূত্রটির অর্থাৎ গতিবুদ্ধি এই সূত্রটির প্রতিষেধ অর্থাৎ নিষেধ বা নিরোধক সূত্র। ঠিক আছে, অর্থাৎ এই যে গতিবুদ্ধি এই সূত্রটা তোমরা যারা জেনে এসেছিলে, যারা শিখে এসেছিলে, অর্থাৎ এই গতিবুদ্ধি প্রভৃতি ধাতুগুলো যদি নিজন্তে থেকে থাকে তাহলে পরে প্রযোজক কর্তা সেখানে আমরা কি করি না দ্বিতীয়া করি, অর্থাৎ কর্ম করি। আজকে আমরা দেখব যে এই গতিবুদ্ধি প্রভৃতি ধাতুগুলো নিজন্তে থাকলেও আমরা প্রযোজ্য কর্তায় কিন্তু কর্ম করতে পারবো না, সেখানে আমাদেরকে করণ করতে হবে। তো সেই জায়গাগুলো যদি আমরা না দেখি তাহলে গতিবুদ্ধি এই যে টোটাল সূত্রটি, এই সূত্রটি কিন্তু আমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক জায়গায় প্রতিবন্ধকতার সম্মুখীন হব। তো যেমন গতিবুদ্ধি আমাদের জানা প্রয়োজন, অর্থাৎ এই সূত্রটিকে যেমন আমাদের জানতে হবে, ঠিক সেইভাবেই এই সূত্রগুলির বিপরীত অর্থাৎ ব্যতিক্রম যে কোথায় কোথায় ঘটছে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। আজকে সেই ব্যতিক্রম নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যেটা ব্যতিক্রম দেখো যে গতির ব্যতিক্রম। তোমরা গতিবুদ্ধির গতি গতি মানে তোমরা দেখে এসছো কি না বলো যে গমনার্থক ধাতু। গতি মানে আমরা দেখে এসছি কি গমনার্থক ধাতু, গমনার্থক ধাতু। ঠিক আছে, এই গমনার্থক ধাতু যদি বাক্যে থেকে থাকে নিজন্ত অবস্থায় তাহলে প্রযোজ্য কর্তায় কর্ম হয়। কিন্তু এর দেখো ব্যতিক্রম আমরা দেখতে পাই, একটি বার্তিক করা হয়েছে, সেটা কি না নি বহ ন। ঠিক আছে, নি বহ ন এর বার্তিক, এটা হচ্ছে বার্তিক। এই বার্তিকটা আমরা দেখতে পাই। এখানে কি বলা হয়েছে দেখো, নি ধাতু নি নয়তি নয়ত নয়ন্তি এরকম রূপ হয়, মানে কি বলবো নিয়ে যাওয়া এরকম। ঠিক আছে, আর বহ ধাতু মানে তোমরা জানো যে বহন করে নিয়ে যাওয়া। অর্থাৎ দেখো দুটোই কিন্তু গমনার্থক ধাতু, নি এবং বহ। ঠিক আছে, নি ধাতু এবং বহয়সন্ত বহ ধাতু এই দুটি ধাতুই কিন্তু গমনার্থক ধাতু। তাহলে গমনার্থক ধাতু যদি নিজন্তে থাকে, নিজ অন্তে যদি যুক্ত হয়ে থাকে, অর্থাৎ রূপগুলো যদি এরকম হয়, নি ধাতু রূপে যদি এরকম হয় হচ্ছে নায়তি, বা যদি থাকে ধরো বহ ধাতুর জন্য এরকম যে বাহয়তি, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এগুলো সব কিসে আছে না নিজন্তে আছে, নিজ অন্তে রয়েছে। তাহলে নি ধাতুর রূপ হচ্ছে নায়তি আর বহ ধাতুর রূপ হচ্ছে বাহয়তি। তাহলে এরকম যদি ধাতু তোমরা বাক্যে ব্যবহার করে থাকো তাহলে যে প্রযোজ্য কর্তা, সেই প্রযোজ্য কর্তায় কিন্তু কর্ম হবে না, হবে করণ। একটা এক্সাম্পল দেখো, প্রভু, ধরো প্রভু মানে হচ্ছে ধরো মালিক, বাংলাটাকে লিখি মালিক ভৃত্যকে দিয়ে বোঝা কি করছেন বওয়াচ্ছেন। ঠিক আছে, এই যে দেখো বাক্যটা লিখলাম মালিক ভৃত্যকে দিয়ে বোঝা বওয়াচ্ছেন। এই বাক্যটা যখন তোমরা সংস্কৃত অনুবাদ করবে বা তোমাদের দৈনন্দিন জীবনে যদি এরকম কথা বলতে হয় বা এরকম কথা বলার প্রয়োজনীয়তা কখনো দেখতে পাও, তখন তোমরা এই বাক্যগুলোকে কিভাবে বলতে পারো। দেখো, এটা আমরা কিভাবে বলতে পারি যে মালিককে আমরা সংস্কৃতে বলবো প্রভু, হর্ষকান্ত পুল্লিঙ্গ শব্দ প্রভু। তোমরা বুঝতেই পারছো যে মালিক হচ্ছে এখানে প্রযোজক কর্তা এবং ভৃত্যকে দিয়ে, অর্থাৎ ভৃত্য এখানে হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, বোঝা বওয়াচ্ছেন
তাহলে বোঝার সংস্কৃত হচ্ছে ভার, ভারম কি হবে বাহয়তি, বাহয়তি বা নিয়ে যাচ্ছেন, বোঝা নিয়ে যাচ্ছেন, সেই অর্থে নায়তিটাকেও তোমরা এখানে ইউজ করতে পারো। হ্যাঁ, এখন দেখো প্রভুহু ভারম বাহয়তি নায়তি, এবার কাকে দিয়ে বোঝাচ্ছে না ভৃত্যকে দিয়ে। তাহলে গমনার্থক এই যে গতি, গমনার্থক ধাতু যদি থাকে এবং নিজন্তে থাকে তাহলে প্রযোজ্য কর্তায় কি হয় দ্বিতীয় হয়। এটা আমরা আগের দিন অর্থাৎ কারকের অষ্টম ক্লাসে আমরা দেখে এসেছি। কিন্তু দেখো এই নি বহর ন এই বার্তিকের জোরেই আমরা এটাকে কিন্তু কর্ম করতে পারবো না, এটা কি করব করণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব না ভৃত্যেন, কি করব না ভৃত্যেন, নর শব্দের মতো তৃতীয় একবচন নরেন ভৃত্যেন। তাহলে প্রভুহু ভৃত্যেন ভারং বাহয়তি বা নায়তি, এটা আমরা করব। বোঝা গেল? তাহলে বুঝতেই পারছো এটা গতি বুদ্ধি, এই যে সূত্রটা আমরা আগের দিন করে এসেছি তার প্রতিষেধ সূত্র হচ্ছে নি বহ ন, সূত্র বলবো না বার্তিক, এটা হচ্ছে বার্তিক। বোঝা গেছে? তাহলে দেখো নি বহ ন মানে নি ধাতু এবং বহ ধাতু যদি নিজন্তে থাকে তাহলে প্রযোজ্য কর্তায় কি হবে করণ হবে, কর্ম কিন্তু হবে না। বোঝা গেছে? এক নাম্বার। দু নাম্বার দেখো, দু নাম্বার কি না তোমরা দেখেছো গতি তারপরে ছিল বুদ্ধি। বুদ্ধি মানে কি, আগের সূত্রটা যদি তোমরা কেউ না দেখে আসো বা আগের ক্লাস যদি না করে আসো অবশ্যই কিন্তু আগের ক্লাসটি করে আসো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জলবৎ তরলম ভবিষ্যতে অস্তু। আচ্ছা, বুদ্ধি মানে কি ছিল জ্ঞানার্থক ধাতু, জ্ঞানার্থক ধাতু। দেখো জ্ঞানার্থক ধাতু যদি যুক্ত থাকে কি অবস্থায় না নিজন্ত অবস্থায়, তাহলে প্রযোজ্য কর্ম যেটা থাকবে, প্রযোজ্য কর্তা যেটা থাকবে সেটাকে কর্ম করতে হবে, তাই না? এটাই এই গতি বুদ্ধি সূত্রের ফর্মুলা ছিল, মানে বঙ্গানুবাদ বা সেটা সেই সূত্রে তাই বলা হয়েছিল। কিন্তু দেখো এই সূত্রের মানে এই বুদ্ধি এখানেও কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাই। সেটা কি না দৃশ্যেষ্ট, সেটা হচ্ছে দয়রি তালবেশয়িকার তালবেশয়চয় দৃশ্যেষ্ট, এটাও কিন্তু বার্তিক। আমি আজকে যেগুলো প্রতিষেধ অর্থাৎ এর গতিবুদ্ধি প্রত্যবসনার্থ এই যে সূত্রটি রয়েছে এই সূত্রে যতগুলি প্রতিষেধ আছে, যতগুলো ব্যতিক্রম আছে সেগুলো সব বার্তিক। ঠিক? আচ্ছা, তাহলে দৃশ্যেষ্ট এটা হচ্ছে বার্তিক। এবার এই যে বার্তিকটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে না দৃশ ধাতুর যুগে, দৃশ এই ধাতুটা যদি নিজন্তে থাকে, দৃশ ধাতু যদি নিজন্তে থাকে তাহলে তার যে প্রযোজ্য কর্তা সেক্ষেত্রে কর্ম হবে না করণ হবে। কি বলছি? কর্ম হবে না করণ হবে। দেখো একটা এক্সাম্পল, ধরো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে বাক্যটা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এক্ষেত্রে দেখো দেখাচ্ছেন মানে দৃশ ধাতু এখানে ইউজ করতে হবে, তুমি বুঝতেই পারছো, এবং সেটা নিচ অন্তে রয়েছে। তাহলে মাতা চন্দ্রম দর্শয়তি, ঠিক আছে, দৃশ প্লাস নিচ করে দর্শয়তি। এবার দেখো শিশুকে, তাহলে দৃশ ধাতুর যোগে এখানে দেখেছিলে যে বুদ্ধি কিন্তু মানে জ্ঞানার্থক, অর্থাৎ আমরা দেখো এই যে জ্ঞান, আমাদের জ্ঞান দুই ধরনের হয়ে থাকে, একটা সাধারণ জ্ঞান, একটা বিশেষ জ্ঞান। দেখো আমরা জ্ঞানকে একটু ভালো করে বুঝে নাও, জ্ঞানকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটা সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। বিশেষ জ্ঞান বলতে কোন জ্ঞানগুলো, যেগুলো তোমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ জিহ্বা কর্ণ নাসিকা ত্বক, ঠিক আছে, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন এর দ্বারা যে জ্ঞানগুলো তুমি প্রত্যক্ষভাবে নিচ্ছ, ঠিক আছে, সেইগুলোকে তোমরা বলবে বিশেষ জ্ঞান। ঠিক আছে, আর সাধারণ জ্ঞান কোনগুলো? সাধারণ জ্ঞান সেইগুলো যেগুলো এইভাবে বিশেষভাবে মানে এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় মন এর দ্বারা প্রত্যক্ষভাবে নিচ্ছ না, সেগুলোকে বলবো সাধারণ জ্ঞান। এবার স্বভাবতই তোমার মনে হতে পারে যে পট ধাতু আমি পড়ছি, সেক্ষেত্রে আমি যদি না দেখি চোখে তাহলে পড়বো কি করে? তাহলে সবগুলোই তো বিশেষ জ্ঞান, সাধারণ জ্ঞান আর কি করে হবে, তাই না?
এক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে দেখো এখানে সাধারণ জ্ঞানের বিশেষ জ্ঞানের পার্থক্য তোমরা এইভাবে করবে যে চোখের মাধ্যমে দেখা হয় তাহলে দৃশ ধাতু বিশেষ জ্ঞান, নাকের মাধ্যমে কি করা হয় ঘ্রাণ নেওয়া হয়, ঠিক আছে, তাহলে ঘ্রা ধাতু, ঠিক আছে, জিঘ্রতি রূপ আছে, তাহলে সেটা হচ্ছে কি জ্ঞান না বিশেষ জ্ঞান। বোঝা গেল কি বলছি? আবার ধরো কানের মধ্যে কি হয় শোনা হয়, তাহলে যেগুলো একদম প্রত্যক্ষভাবে নিচ্ছ সেইগুলোকে সেই ধাতুগুলোকেই তুমি বিশেষ জ্ঞানের মধ্যে রাখবে, আর এর বাইরে যে ধাতুগুলো তুমি পাবে সেগুলো সাধারণ জ্ঞানের মধ্যে রাখবে। ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ কি না বলো? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এর সঙ্গে ডিরেক্ট যে ধাতুগুলো যুক্ত, মনের কাজ কি স্মরণ করা, তাহলে স্মৃতি ধাতু যেখানে দেখবে সেটা জানবে কি বিশেষ জ্ঞান। ঠিক, যেখানে ধরো দেখবে কি যে ঘ্রাণ নেওয়ার ব্যাপার অর্থাৎ নাকের ব্যাপার চলে আসছে, তাহলে ঘ্রা ধাতু ডিরেক্টলি বসে আছে, সেক্ষেত্রে সেটা বলে বিশেষ জ্ঞান। কিন্তু পঠ মানে পড়া করা বা ধরো জানানো, আমি আমার ছাত্রকে জানাচ্ছি, জ্ঞাপয়তি, হ্যাঁ, তাহলে জানতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার মন লাগবে, না মন থাকলে পরে কিন্তু কোনোভাবেই জানা যাবে না। তো সেক্ষেত্রে সেটাকে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে নিয়ে যাবো, যেহেতু ডিরেক্টলি এই ধাতুগুলো নেই, স্মৃতি ধাতু নেই, ঘ্রা ধাতু নেই, দৃশ ধাতু নেই, ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে সাধারণ জ্ঞান। আর এই ধাতুগুলো যদি ডিরেক্ট থাকে চোখে দেখতে পাও তাহলে সেটা হচ্ছে বিশেষ জ্ঞানের জায়গা। বোঝা গেল? এবার দেখো এই যে দৃশেশ্চ এই সূত্রটি করে দিয়ে সরি এই বার্তিকটি কাটকান করেছেন, তার মানে হচ্ছে যে সাধারণ জ্ঞানে এই ক্ষেত্রে কিন্তু গতিবুদ্ধি এই সূত্রটা অ্যাপ্লাই হবে। গতিবুদ্ধি এটা হচ্ছে কি বলবো, এটা গতিবুদ্ধি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। বিশেষ জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র দৃশ ধাতুর ক্ষেত্রে গতিবুদ্ধি অ্যাপ্লাই হবে, গতিবুদ্ধি অ্যাপ্লাই হবে। কি বললাম বোঝা গেল? এই যে বিষয়টা দেখো ভালো করে বুঝে নাও, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে গতিবুদ্ধি অ্যাপ্লাই হবে, ঠিক, আর বিশেষ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই দেখো দৃশ ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, শুধু দৃশ ধাতুর ক্ষেত্রে কিন্তু গতিবুদ্ধি অ্যাপ্লাই হবে। অন্য যেগুলো আছে অর্থাৎ ঘ্রাণ নেওয়া, স্মরণ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে গতিবুদ্ধি প্রত্যবাসনার্থ এই ধাতুটা অ্যাপ্লাই হবে না। বোঝা গেল? যদি সবগুলোর ক্ষেত্রেই গতিবুদ্ধি অ্যাপ্লাই হতো তাহলে আলাদা করে বার্তিককারকে আর দৃশেশ্চ বলে আলাদা কোনো সূত্র করতে হতো না। ঠিক, যেহেতু দৃশেশ্চ বলে সূত্র করেছেন, ঠিক আছে, অর্থাৎ দৃশ ধাতু গতিবুদ্ধি মানে দৃশ ধাতু গতিবুদ্ধি অ্যাপ্লিকেবল। তাছাড়া বিশেষ যে সমস্ত কি বলবো ধাতুগুলো রয়েছে যেগুলো বললাম তোমাদের স্মৃতি ধাতু, ঘ্রা ধাতু, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই গতিবুদ্ধি অ্যাপ্লিকেবল নয়। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি হবে না শিশুং, ঠিক আছে, মাতা শিশুং চন্দ্রং দর্শয়তি, মাতা শিশুং চন্দ্রং দর্শয়তি, ঠিক আছে। যদিও দেখো এই যে দৃশেশ্চ এইটা যেহেতু গতিবুদ্ধি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে দৃশ ধাতুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, সেহেতু এটাকে আমরা কি বলবো গতিবুদ্ধি এর মানে কি বলবো বিপ্রতিষেধ বার্তিক বলবো। অর্থাৎ এটা এই বার্তিকটা এই গতিবুদ্ধি কি বাধা দিচ্ছে না, বাধা কিন্তু দিচ্ছে না। গতিবুদ্ধিকে দেখো দৃশেশ্চ এই বার্তিকটা সমর্থন করছে, তাহলে এটা সমর্থনীয় বার্তিক, এটা সমর্থনীয় বার্তিক। কেন সমর্থন করতে হলো? কারণ হচ্ছে এই বিশেষ জ্ঞানের ক্ষেত্রে শুধু দৃশ ব্যতীত আর যে চারটি অর্থাৎ চক্ষু ব্যতীত আরও যে চারটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং একটি মন, তোমাদের বারো বলছি মন এবং চারটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই হবে না, অর্থাৎ গতিবুদ্ধি প্রত্যবাসনার্থ এই সূত্রটি অ্যাপ্লাই হবে না। বুঝে গেল? যেমন একটা উদাহরণ দেখো, এখানে বিষয়টা একটু কঠিন, একটু ভালো করে বুঝবে। সেটা কি, ধরো পুলিশ কি করছে না কুকুরটিকে গন্ধ শোকাচ্ছে। এই যে বাক্যটা লিখছে দেখো যে পুলিশ কুকুরটিকে গন্ধ শোকাচ্ছে, এই যে বাক্যটা লিখছে পুলিশ কুকুরটিকে গন্ধ শোকাচ্ছে, এক্ষেত্রে দেখো তাহলে পুলিশ আরক্ষকঃ, ঠিক আছে, গন্ধ শোকাচ্ছে, তাহলে ঘ্রা ধাতু নিচ করলে হয় ঘ্রাপয়তি,
কি না গন্ধ, গন্ধং গন্ধং ঘ্রাপয়তি। এ দেখো ঘ্রাপয়তি ঘ্রা ধাতু, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এর মধ্যে নাসিকার কাজ হচ্ছে ঘ্রাণ গ্রহণ করা, ডিরেক্ট আছে দেখো ঘ্রা, অর্থাৎ এটা বিশেষ জ্ঞানের মধ্যে পড়ছে, এবং বিশেষ জ্ঞানের মধ্যে পড়ছে বলেই এই যে বুদ্ধির জ্ঞানার্থক এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে না, অর্থাৎ এর ব্যতিক্রম। অর্থাৎ প্রযোজ্য কর্তা যে রয়েছে সেক্ষেত্রে আমাকে কর্ম করা যাবে না, করণ করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, কুকুরটিকে, এটাকে দ্বিতীয়া করবো না, এটাকে তৃতীয়া করবো, তাহলে কি হবে না সু, শ্বান শব্দ তোমরা জানো, তাহলে সু না, তাহলে আরক শাখা সোনা গন্ধম ঘ্রাপয়তি। পুলিশ কুকুরটিকে গন্ধ শোকাচ্ছে, বা পুলিশ কুকুরটিকে দিয়ে গন্ধ শোকাচ্ছে। বোঝা গেছে? তাহলে গতি গেল, বুদ্ধি গেল। এরপর কি আছে, প্রত্যবসনার্থ। কি আছে না প্রত্যবসানার্থ। তাহলে প্রত্যবসানার্থ মানে কি জানো তোমরা? প্রত্যবসানার্থ, প্রত্যবসানার্থ মানে কি না হচ্ছে ভোজনার্থক ধাতু, ভোজনার্থক, ভোজনার্থক ধাতু। তাহলে ভোজনার্থক ধাতু এইগুলো যদি থাকে তাহলে কি হবে না প্রযোজ্য কর্তা, সেক্ষেত্রে আমাকে কর্ম করতে হবে। এটাই গতি, বুদ্ধি, প্রত্যবসনার্থ, এই যে সূত্রটা তোমরা আগের ক্লাসে পড়েছো তার মানে ছিল। কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম দেখা যায়। সেই ব্যতিক্রমগুলো কি না দেখো, আদি খাদ্য ন, এটা হচ্ছে বার্তিক। এখানে কি বলেছে না ভোজ মানে ভক্ষণার্থে অধাতু, অর্থাৎ খাওয়ার্থে অধাতু, এবং কি ধাতু যে খাদ ধাতু। এই ধাতু যদি থাকে কি অবস্থায় না নিযন্ত অবস্থায়, তাহলে যে প্রযোজ্য কর্তা থাকবে সেক্ষেত্রে কি করতে হবে, করণ করতে হবে, কর্ম করা যাবে না। এটা হচ্ছে এই প্রত্যবসনার্থ ভোজনার্থ ধাতু, এটার ব্যতিক্রম। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেখো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। এই যে বাক্যটা দেখো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে। আগের দিন যখন আমি গতি, বুদ্ধি, প্রত্যবসনার্থ ধাতুটি করাচ্ছিলাম, সূত্রটি করাচ্ছিলাম, তখন আমরা রেখেছিলাম কি যে মাতা শিশুং অন্নং আশয়তি, আশয়তি। তোমার আগের ক্লাস আমি তখন বলেছিলাম যেখানে আশয়তি কেন খাদ করছি না সেটা পরে বলবো, সেই দেখো আজকে সেই জায়গাটা বলছি। এখানে আশয়তির জায়গায় তুমি যদি খাদয়তি করাতে মানে লিখতে, বা খাদয়তি এই খাদ ধাতুটাকে যদি ব্যবহার করতে, তাহলে কি হতো, শিশুটা শিশুম থাকতো না, সেখানে করণ করতে হতো কি না শিশুনা, শিশুনা অন্নং মাতা শিশুনা অন্নং খাদয়তি। কেন না এই দেখো আদি খাদ্যের ন, এই বার্তিক অনুসারে এখানে আমাকে শিশুনা করতে হবে, অর্থাৎ প্রযোজ্য কর্ম আর হবে না, সেখানে প্রযোজ্য করণ হয়ে যাবে। মানে এই যে অদ এবং খাদ, ভোজনার্থক অদ এবং খাদ ধাতু যদি নিযন্তে থাকে, তাহলে যে প্রযোজ্য কর্তা সেক্ষেত্রে আমাকে করণ করতে হবে। সূত্র মানে বার্তি কি আদি খাদ্যের ন। বুঝতে পারলাম? আরেকটি ব্যতিক্রম আমরা দেখবো এখানে বা দেখতে পাবো, সেটি হচ্ছে ভোক্সে। সেটি হচ্ছে দেখো ভোক্সে র হিংসার্থস্য, হিংসার্থস্য ন, এটা হচ্ছে বার্তিক। এগুলো সব বার্তিক। তাহলে ভোক্সে র হিংসার্থস্য ন এই বার্তিক। এটা মানে কি, যদি ভোক্স অর্থাৎ ভোক্স ধাতুটা থেকে থাকে, যদি কি ধাতু না দেখো ভোক্স ধাতুটা, ভোক্স মানে ভক্ষণ করা, খাওয়া, তোমরা জানো। তাহলে ভোক্স ধাতু থেকে থাকে এবং অহিংসা অর্থে যদি প্রযুক্ত হয়ে থাকে, ভোক্স ধাতু অর্থাৎ খাওয়া এইটার অর্থ, এটা যদি অহিংসা অর্থে, অর্থাৎ হিংসা করা বোঝাচ্ছে না এমন অর্থে প্রয়োগ হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে ভোজনার্থক ধাতুর যোগে যেমন কি হয়েছিল না নিযন্ত অবস্থায় প্রযোজ্য কর্তায় কর্ম হয়েছিল, এখানে ঠিক সেরকমই কর্ম হয়ে যাবে যদি অহিংসা বোঝায়। যেমন মা শিশুকে, আবার একই লিখছি দেখো, শিশুকে
ভাত খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। এখানে ভোক্স ধাতু দিয়ে করবো, তাহলে কি করবো দেখো, মাতা শিশুং অন্নং ভক্ষয়তি। কেন ভক্ষয়তি দিয়েও দেখো আমি কি করছি, এখানে প্রযোজ্য কর্তা, সেখানে আমি কি করেছি না কর্ম করেছি। কেন কর্ম করেছি, কারণ মা শিশুকে অহিংসা বশতই ভাত খায়, হিংসা করে ভাত খাওয়ায় না। খাওয়ায় কি, অর্থাৎ মা শিশুর প্রতি হিংসা আছে মায়ের, কখনো থাকতে পারে না। সেই কারণে এখানে ভক্ষ ধাতু অহিংসা অর্থে প্রয়োগ করায় যে প্রযোজ্য কর্তা, সেই প্রযোজ্য কর্তা আমি কর্ম করেছি। কিন্তু যদি হিংসা অর্থে হয়, যদি ভক্ষ ধাতুটা হিংসা অর্থে প্রয়োগ করা হয়, ঠিক আছে, প্রয়োগ করা হয় বা প্রযুক্ত হয়ে থাকে বাক্যের মধ্যে, তাহলে যে প্রযোজ্য কর্তা সেখানে আর কর্ম হবে না, সেখানে করণ করতে হবে। দেখো উদাহরণটা কিরকম, মা সৎ ছেলেকে বিষ খাওয়াচ্ছে। দেখো এই বাক্যটা তুমি বুঝতেই পারছো যে সৎ ছেলের প্রতি মায়ের কি আছে, হিংসা আছে। মা সৎ ছেলেকে বিষ খাওয়াচ্ছে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো মায়ের সৎ ছেলের প্রতি হিংসা আছে। অর্থাৎ ভোক্ষ ধাতুটা এখানে কি অর্থে, হিংসা অর্থে প্রয়োগ করা হয়েছে। আর নিজন্ত অবস্থায় থাকার কারণে এই যে দেখো সৎ ছেলে প্রযোজ্য কর্তা, সেক্ষেত্রে কি হবে না করণ হয়ে যাবে। তাহলে এর অনুবাদটা কি হবে, মাতা শিশুনা, সৎ শিশুনা, ঠিক আছে, সৎ শিশুনা বিষম কি হবে, ভক্ষয়তি। বুঝতে পারলে, তাহলে ভক্ষে র হিংসার্থস্য ন, এই বাত্তিকটা বলা হলো যে ভক্ষ ধাতুটা যদি নিজন্ত অবস্থায় থাকে এবং অহিংসা বোঝায়, তাহলে পরে কি হবে না প্রযোজ্য কর্তায় কর্ম হবে। আর যদি সেটা হিংসা অর্থে বোঝায়, তাহলে সেখানে ক্ষেত্রে প্রযোজ্য কর্তায় কি হবে না কর্ম হয়ে যাবে, করণ হয়ে যাবে। বুঝতে পারলাম। আর একটি ক্ষেত্র দেখো, যে অকর্মক, কি ছিল সূত্রটা, গতি বুদ্ধি প্রত্যয় বসা নাট্য শব্দ কর্ম অকর্মকানাম। অকর্মকানাম মানে হচ্ছে অকর্মক ধাতুর যোগে, অকর্মক ধাতু, ঠিক আছে। যদি নিজন্ত অবস্থায় থাকে তাহলে প্রযোজ্য কর্তা সেক্ষেত্রে কি হয় না কর্ম হয়ে যায়, এই সূত্র অনুসারে। অকর্মকানাম অনিকর্তা সনৌ, এই সূত্র অনুসারে। কিন্তু এরও ব্যতিক্রম দেখা যায়, সেটা কি না দেখো, শব্দায়তি ন, এরকম একটা বাক্য তোমরা দেখতে হবে। অর্থাৎ শব্দায়তে এরকম যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ এই সূত্র ধরে ওই প্রযোজ্য কর্তায় কর্ম করা যাবে না, করতে হবে করণ। ঠিক এক্সাম্পল দেখো, আমি যদি বলি শব্দং করতি, তোমরা কি বলবে এক কথায়, শব্দায়তে, হ্যাঁ কি না, শব্দায়তে। তাহলে দেখো শব্দং করতি তোমরা এক কথায় বলো শব্দায়তে। তাহলে দেখো শব্দং এই কর্মটা এক্ষেত্রে ক্রিয়ার মধ্যে কি হয়েছে, ঢুকে গেছে। শব্দায়তে এই ক্রিয়ার মধ্যে এই কর্মটা ঢুকে যাওয়ায় এটা কি হয়ে গেছে না অকর্মক, হ্যাঁ কি না। অর্থাৎ শব্দায়তে এটা কি হয়ে গেল, অকর্মক হয়ে গেল। এখন শব্দায়তে যদি ইউজ করো তাহলে কি হবে না এই অকর্মকানাম, অর্থাৎ অকর্মক ধাতু যদি নিজন্ত অবস্থায় থাকে, তাহলে প্রযোজ্য যে কর্তা সেক্ষেত্রে কর্ম হবে। যেমন মা শিশুকে ঘুম পাড়াচ্ছেন, আগের ক্লাসে তোমরা দেখেছো মাতা শিশুং কি হবে না শাপয়তি, যেহেতু অকর্মক, তাহলে শব্দ আয়াতে এটাও অকর্মক। তাহলে এই সূত্রানুসারে যে অপ্রযোজ্য কর্তা, সেক্ষেত্রে কি হতো না কর্ম হয়ে যেত, প্রযোজ্য কর্তায় কর্ম হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ শব্দায়াতের ন বলে দিয়েছে বাড়তি। তাহলে একটা এক্সাম্পল দেখো, যে দুষ্ট ছাত্রটি বা বদমাস ছেলেটি বাকি ছেলেদের চিৎকার করাচ্ছে, দেখো তোমরা এখন হয় না যে একটা দেখবে ক্লাসে বদমাস ছেলে থাকে,
সে কি করে, সে নিজে চুপ থাকে, অন্যান্যদের বলে চিৎকার কর চিৎকার কর, অন্যান্যদেরকে চিৎকার করায়, যাতে ক্লাসটা হই হট্টগোল সৃষ্টি হয়, অর্থাৎ ক্লাসটা যাতে হ্যাম্পারিং হয়। সেই কারণে কি হয়েছে না, দুষ্ট ছাত্রটি, সেই বদমাশ ছেলেটি কি করেছে, অন্যান্য যে ছেলে ছিল বাকি ছেলেদের কি করেছে, চিৎকার করাচ্ছে, অর্থাৎ নিজে চিৎকার করছে না, অন্যান্যদেরকে উৎসাহিত করছে চিৎকার করতে। তাহলে এটাকে কি করবো, তাহলে দেখো দুষ্ট হ ছাত্র হ অবশিষ্ট ছেলেদের নাকি, তাহলে বালকই শব্দায়ন্তে, শব্দায়তে হবে, অন্তে হবে না, যেহেতু এখানে দুষ্ট ছাত্র কি আছে না, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য শব্দায়তে। এবার দেখো এখানে এইটা প্রযোজ্যকর্তা, বুঝতেই পারছো প্রযোজ্যকর্তা, এখানে শব্দায়তে করেছো, অর্থাৎ অকর্মক ধাতু ইউজ করেছো, নিজন্তে রয়েছে, তাহলে এই সূত্রানুসারে এক্ষেত্রে আমাকে প্রযোজ্যকর্তায় কর্ম করতে হতো, অর্থাৎ দ্বিতীয়া করতে হতো। কিন্তু দেখো আমি এখানে দ্বিতীয়া করিনি, করেছি অবশিষ্ট বালকৈহি, নর শব্দের তৃতীয়ার বহুবচন কাছে নরৈহি, সেই জন্য আমি করেছি বালকৈহি। বোঝা যাচ্ছে কেন করণ করেছি না, এই যে শব্দায়াতে না, এই বার্তিক অনুসারে। আশা করি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে। আমি আবারও চেষ্টা করবো তোমাদেরকে, যদি ভিডিও বানিয়ে দিতে হয় তো ভিডিও বানিয়ে সেই সমস্যা সমাধান করতে, আর যদি কমেন্ট উত্তর দেওয়া যায় তাহলে কমেন্ট করে তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম।